ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনলি ফর লাভ ড্রামার অনেক বড় একটা ভিডিও নিয়ে এসেছি। তো চলুন এই ড্রামার গল্পটা শোনা যাক। ড্রামার শুরুতেই আমরা একটা রিপোর্টিং কোম্পানি দেখতে পাই, আর ওই কোম্পানিতেই কাজ করে আমাদের এই ড্রামার মেইন লিড, যার নাম জাংশি। জাংশি একজন ইয়ং রিপোর্টার এবং তার অনেক দিন থেকেই স্বপ্ন একটা লোকে ইন্টারভিউ নেওয়ার। আর আমাদের সেই লোকটিকে দেখানো হয় যে ছিল মিয়ং ও কোম্পানির একজন সিইও। এরপরে আমরা একটা গাড়িতে দেখতে পাই একজন অ্যাসিস্ট্যান্ট, সে তার বসকে বিভিন্ন কাজের শিডিউল বলে যাচ্ছিল। তারপরেই আমাদের দেখানো হয় এই ড্রামার মেইন লিড, যার নাম শি ইয়ান মিয়ং ও কোম্পানির সিইও। কিন্তু শি ইয়ানকে আমাদের ভালো করে দেখানো হয় না, একবার চোখ দেখানো হয় আর একবার ঠোঁট দেখানো হয়। শি ইয়ান একটা ম্যাগাজিন পড়ছিল, যেটা ছিল ওই রিপোর্টিং কোম্পানি নিয়ে যেখানে কাজ করে আমাদের নায়িকা। শি ইয়ানের ম্যানেজার বলে আজকে আপনার একটা ইন্টারভিউ আছে, যে ইন্টারভিউটা নিতে চায় জাংশি নামের একজন রিপোর্টার। জাংশি নামটা শোনার সাথে সাথে শিয়ান হ্যাঁ বলে দেয় যে ওই ইন্টারভিউ করতে রাজি আছে। এরপরে আমাদের ওই রিপোর্টিং কোম্পানির ডাইরেক্টরকে দেখানো হয়, যার সঙ্গে দেখা করতে এসেছিল জাংশি। জাংশি বলে আমি তো মনে হয় ইন্টারভিউ নিতে পারবো না শিয়ানের, হয়তো সে আজও রাজি হয়নি। তো কি হয়েছে, আমি এর পিছনে লেগে থাকবো, কোনো না কোনো দিন আমি তার ইন্টারভিউ অবশ্যই নিব। তখন এর ডাইরেক্টর বলে আজকে না তোমার বয়ফ্রেন্ডের জন্মদিন, তো আজকে যদি শিয়ান ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায় তাহলে তুমি দুই দিক কীভাবে সামলাবে? তখন ও বলে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন তো আমি বছরে বছরে পালন করতে পারবো, কিন্তু শিয়ান তো রাজি নয়। তারপরে ওর ডাইরেক্টর বলে শিয়ান তোমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গিয়েছে। এটা শুনে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না জাংশি বলে কি, তাহলে তো আমি এখনই তৈরি হতে যাচ্ছি। এরপরে যখন ও যাচ্ছিল তখন ওর ডাইরেক্টর বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের জন্মদিনের কি হবে? তখন ওর ডাইরেক্টরকে বলে জন্মদিন তো বছরে বছরে আসবে, কিন্তু আমি তো আর শিয়ানকে সবসময় ইন্টারভিউ নিতে পারবো না। এরপরে আমাদের হিরোর মুখ দেখানো হয় এবং ওর এখন একটা মিটিং ছিল, তার জন্যই ওর ম্যানেজার বলছিল যে এখন কি আমরা কোম্পানিতে ফিরে যাব। শিয়ান বলে অবশ্যই, কারণ কোম্পানিতে ওর একটা মিটিং আছে। এদিকে জাংশি ওর এক কলিগকে এসে জানায় যে শিয়ান ওকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গিয়েছে। তখন ওর কলিগ বলে আমি শুনেছি শিয়ান নাকি ওর কোম্পানি নিজে দাঁড় করিয়েছে, তাছাড়া ওর একজন গার্লফ্রেন্ড ছিল যে নাকি সেলিব্রিটি। এসব শোনা কথা, তাছাড়া কোনো কিছু জানি না। তো এসব শুনে বেশ ইন্টারেস্টেড হয়েছে আবার জাংশি। তারপরে বলে ঠিক আছে, আমি আমার নিজের কাগজপত্র রেডি করি। এরপরে আমরা কোম্পানিতে আসতে দেখি শিয়ান বাইরে থেকেই দেখতে লাগে যে ভিতরে তিনজন ওয়েট করছে। তো এক কর্নারে একটা লোক একা বসেছিল। শিয়ান প্রথমেই ঢুকে ওই লোকের সঙ্গে ওর ডিল ফাইনাল করে ফেলে, কোনো রকমের কোনো মিটিং ছাড়াই ডিল ফাইনাল করে ফেলেছিল। যেহেতু ওই লোকের সঙ্গে ওর ডিল ফাইনাল হয়ে গিয়েছিল, তাই এখান থেকে ওই লোকটি চলে যায়। এরপরে শিয়ান বাকি দুজনের সঙ্গে কথা বলতে লাগে। এরপরে ওই লোক দুটি কোনো কিছু বলার আগেই বলে তোমার বাবার সঙ্গেও আমরা কাজ করেছি। আর বাবার কথা বলায় শিয়ান রেগে যায় এবং শিয়ান কথায় কথায় বোঝাতে লাগে যে ওদের সঙ্গে ডিল করতে ও একদমই রাজি নয়। তাই ওই লোক দুটো ওখান থেকে রেগে চলে যায়। এরপরে শিয়ানের কাছে একটা কল আসে। কলের ওপাশে একটা মেয়ে ছিল, যে মেয়েটি শিয়ানকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে লাগে। এতে আমরা বুঝতে পারি ওটা হয়তো শিয়ানের ভাতিজি ছিল। তারপরে শিয়ানের ম্যানেজার বলে আজকে আপনার সঙ্গে দেখা করতে আসবে। একজন প্রফেসর, তার আইডেন্টিটি সব দেখে শিয়ান বলে ঠিক আছে, তাহলে মিটিং ফিক্স করে ফেলো। কিন্তু ওখানে দেখা করতে গেলে ও যে জাংশির সঙ্গে একটা ইন্টারভিউ দিতে চাইছে তা আর হবে না। তাই ও বলে দেয় ওর ম্যানেজারকে যে জাংশিকে বলে দাও আমি অন্য কোনো দিন ইন্টারভিউ দিব, আজকে আমি পারবো না। এদিকে জাংশি ওর বয়ফ্রেন্ডকে ফোন করেছিল, ওর বয়ফ্রেন্ডের আজকে বার্থডে। ওর বয়ফ্রেন্ডকে বলে আমি আজকে আসতে পারবো না, আমি 2 মাস ধরে এজন্য গুছিয়েছি যে যাতে আমি শিয়ানের ইন্টারভিউ নিতে পারি, তুমি প্লিজ রাগ করো না। কিন্তু ও যখন বয়ফ্রেন্ডকে ম্যানেজ করে নেয় তখন মিস্টার চেন ওকে ফোন দেয় আর বলে যে শিয়ান আজকে ইন্টারভিউ দিতে পারবে না, কারণ সে আজকে অনেক বিজি আছে। জাংশি বলে কোনোভাবে কি 1 ঘন্টাও ম্যানেজ করা যায় না? তখন ওর ম্যানেজার বলে হবে না, আগামী সপ্তাহে আপনার সঙ্গে মিটিং করার একটা চেষ্টা করবে, তাই আপনাকে আমি জানিয়ে দিলাম যে আজকের মিটিংটা ক্যান্সেল। এটা শোনার পরে জাংশির মন অনেক খারাপ হয়ে যায়। জাংশি তখন ওর এক বন্ধুকে কল দেয়, যার নাম শানশান। ও শানশানকে বলে তোর তো অনেক কানেকশন আছে, তুই একটু দেখ না আজ বিকালবেলা অর্থাৎ সন্ধ্যাবেলা শিয়ান ঠিক কোথায় অবস্থান করছে, ও যেখানে অবস্থান করবে আমি সেখানেই যাব। ওর বন্ধু বলে ঠিক আছে, আমি তো আর শিয়ানকে চিনি না, কিন্তু ওর বন্ধু গুয়ানজিকে চিনি, ওর কাছ থেকে জেনে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাই যে ওর বয়ফ্রেন্ড অনেক মন খারাপ করে কেক নিয়ে একা একা বসেছিল, কারণ আজকে তো কোনোভাবে এখানে জাংশি আসতে পারবে না। এরপরে জাংশির বয়ফ্রেন্ড কাউকে একটা ফোন করে আর বলে আমার সঙ্গে দেখা করো। এদিকে যেখানে আজকে শিয়ান এসেছিল ওখানে জাংশি অলরেডি চলে আসে। জাংশি এসে মিস্টার চেনকে ফোন দেয় আর বলে
আমি কিন্তু এখানে চলে এসেছি, বাট আমি সরি যে আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি হয়তো ইন্টারফিয়ার করে ফেললাম। তখন মিস্টার চেন জাংশিকে বলে, ঠিক আছে, আপনি যখন এসেছেন তখন কোথাও একটা বসে নিন, আর আমি দেখছি কি করা যায়। এরপরে জাংশি যখন ভিতরে ঢোকে তখন ও বিভিন্ন লোকদের কথা বলতে শোনে, যারা প্রফেসর ইউকে নিয়ে কথা বলছিল। তখনই ও এক নজর প্রফেসর ইউকে দেখতে পায়, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। তারপরে ও ভাবতে লাগে প্রফেসর ইউটা আবার কে। এরপরে আমাদের শিয়ানকে দেখানো হয়, ও রেডি হচ্ছিল আজকের মিটিং এর জন্য। তখন এখানে মিস্টার চেনা স্যার বলে, প্রফেসর ইউ কিন্তু এসে গিয়েছে, সে আপনার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর সাথে সাথে এটাও বলে, এখানে কিন্তু জাংশি নামের সেই রিপোর্টারটাও এসে গিয়েছে, আমি জানি না সে কোথা থেকে এখানকার ঠিকানা পেল। শিয়ান বলে, আমি তো আজকে ইন্টারভিউ দিতে পারবো না, তাকে রাতের খাবার খাইয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। এরপরে ও ওখান থেকে চলে যায়। এদিকে গুগলে বসে বসে জাংশি দেখতে লাগে প্রফেসর ইউ এর আইডেন্টিটি, কারণ ও তা জানে না প্রফেসর ইউ সম্পর্কে বেশি কিছু। তখন ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই ও একটা ওষুধ বের করে খাওয়ার জন্য, কিন্তু ওখানে কোনো পানি ছিল না। সাথে সাথেই ওখানে প্রফেসর উ আসে এবং ওর দিকে পানি বাড়িয়ে দেয় আর বলে, এই গ্লাসটা নাও। এরপরেও প্রফেসর ইউকে দেখে বলে, আপনি প্রফেসর ইউ তাই না? এবং কিছুক্ষণ আগে যে ও গুগলে বসে বসে প্রফেসর ইউ সম্পর্কে জানছিল, ইতোমধ্যেই ও অনেক কিছুই জেনে গিয়েছে। তাই ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছিল। ঠিক ওই পথ দিয়ে তখন যাচ্ছিল শিয়ান। শিয়ান দূর থেকে ওদের দুজনকে কথা বলতে দেখে। শিয়ান দেখেই বলে, এটাই তাহলে জাংশি। এবং ওর পিছনের একটা কথা মনে পড়ে যায়, সেদিন আসলে যারা জার্নালিস্ট তাদের সবার জন্য একটা অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করা হয়েছিল, আর ওই অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত ছিল শিয়ান নিজেও। এবং ওই অ্যাওয়ার্ড ফাংশনে বেস্ট যে জার্নালিস্ট তার অ্যাওয়ার্ডটা পেয়েছিল জাংশি। জাংশিকে যখন স্টেজে ডাকা হয়েছিল তখনই শিয়ানের একটা কল আসে, তাই শিয়ান ওখান থেকে চলে যায়। ও জাংশির মুখটা দেখতে পায়নি। আজকে ওর ওই কথা মনে পড়ে আর বলে, ও আচ্ছা, তাহলে তুমিই সেই জাংশি। তখন ওখানে ওর দুইজন বন্ধু চলে আসে। এদিকে আমরা আবার জাংশিকে দেখতে পাই, ও এবার ওষুধটা খাচ্ছিল। ওষুধ খাওয়ার পরে ওর নাম শুনতে পায় যে কেউ একজন শিয়ানকে ডাকছিল। এটা শুনেই জাংশি ওখান থেকে দৌড় দেয় শিয়ানকে একবার দেখার জন্য। তখন মিস্টার চেনের সঙ্গে দেখা হয়ে যায়। মিস্টার চেন বলে যে সিইও আজকে কোনোভাবেই আপনার সঙ্গে ইন্টারভিউ দিতে পারবে না, সে বলেছে আপনাকে বাসা অবধি এগিয়ে দিতে, কিন্তু জাংশি বলে যে আমাকে নিতে আমার বয়ফ্রেন্ড আসবে। এরপরে জাংশি মনে মনে ভাবতে লাগে, শিয়ান, তোমাকে একবার দেখতেও পেলাম না, জানতেও পারলাম না তুমি দেখতে কেমন। এদিকে শিয়ান তখন ভিতরে এসে মিটিং করছিল। তখন ওর প্রফেসর ইউর সঙ্গে দেখা হয়, তবে এদের সম্পর্কটা আসলে কেমন সেটা আমরা বুঝতে পারি না। বেশ রহস্যময় সম্পর্কই ছিল বলা যায়। তবে ওরা দুজন খুব বন্ধুত্ব সুলভভাবে কথা বলছিল, আর ওদের দুজনেরই একজন কমন ফ্রেন্ড ছিল, সে হলো গুয়ানজি। তো গুয়ানজি ওদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগে। এদিকে ততক্ষণে রাত হয়ে গিয়েছিল এবং অনেক বৃষ্টিও হচ্ছিল। জাংশি ফেরার জন্য ছাতা মাথায় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ততক্ষণে রাস্তায় তো অনেক জ্যামও হয়ে গিয়েছিল। জাংশি ওর বয়ফ্রেন্ডকে ফোন দেয় আর বলে যে তোমার আসতে এখনো কতক্ষণ লাগবে। ওর বয়ফ্রেন্ড বলে, এখন তো অনেক জ্যাম, তুমি একটুখানি ওয়েট করো। ও যখন ওয়েট করছিল তখন ওপার দিয়ে একটা লোক যাচ্ছিল আর বলছিল, মামুনি তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন, আমার গাড়িতে এসে আমি তোমাকে নিয়ে যাব। ও তখন বলে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড এসে আমাকে নিয়ে যাবে। তখন আরও একটা দুষ্টু লোক এসে ওকে বলে যে, এই সুন্দরী, এত রাতে তুমি রাস্তায় একা একা দাঁড়িয়ে আছো কেন, এই বৃষ্টি মাথায় তুমি কোনো গাড়ি পাবে না, তাই আমার গাড়িতে চলে আসো। ঠিক তখন ওকেও একই রকম উত্তর দিয়ে বিরক্ত হয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে জাংশি। তখন ওখানে আমরা মিস্টার চেন এবং তার বস শিয়ানকে দেখতে পাই। শিয়ান বলে, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসনি, ও এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? তখন মিস্টার চেন বলে যে জাংশিকে তো পৌঁছে দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু জাংশি বলেছে তার বয়ফ্রেন্ড নাকি তাকে রিসিভ করতে আসবে, তার জন্যই বোধহয় দাঁড়িয়ে আছে। কিন্তু জাংশির পেটে অনেক ব্যথা করছিল, তাই ও পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল, আর এটা দূর থেকে শিয়ান দেখে নোটিশ করতে পেরেছিল। তাই শিয়ান এখন মনে মনে ভাবতে লাগে জাংশিকে ওর গাড়িতেই তুলে নেবে। তখন মিস্টার চেন বলে, ওকে আমাদের গাড়িতে তুলে নিলে কেমন হয়, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাছাড়া কোনো গাড়ি আসছে না। এরপরে শিয়ান বলে, ওকে আমাদের গাড়িতেই তুলে নাও, কিন্তু ওরা কিছু এসে বলবে তার আগেই জাংশি বলতে লাগে, আমি কতবার বলবো আপনাদের গাড়িতে আমি যাব না। ও ভেবেছিল কোনো বাজে লোক আবারও ওকে গাড়িতে ওঠার অফার দিচ্ছে। ঠিক তখনই ও দেখতে পায় শিয়ানকে। এবার ও ভাবতে লাগে, আমি কি তবে ওই বসকেই বলে দিলাম এসব কথা, সিসি। আর এরপরে শিয়ানও বেশ অপমানিত হয়ে গিয়েছিল, তাই শিয়ান ওর গাড়ির কাজ তুলে দিয়ে বলে, লেটস গো। এবং ওর মনে মনে অনেক রাগ হচ্ছিল, আর ও বলতে থাকে যে বয়ফ্রেন্ড আছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি। আর ওর ম্যানেজার এটা নিয়ে বেশ মজাও নিতে লাগে, কারণ ওদের গাড়িতে উঠলো না জাংশি। এরপরে জাংশির বয়ফ্রেন্ড এসেও ওকে গাড়িতে তুলে নেয়। জাংশির বয়ফ্রেন্ডকেও প্রথমে সরি বলে আর বলে যে আজকে আমি একদম টাইম করতে পারিনি। ওর বয়ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে, তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। এরপরে ওর বয়ফ্রেন্ডকে ও একটা কিস দিয়ে এবং হ্যাপি বার্থডে বলে ওখান থেকে চলে যায়।
যখন জাংশি চলে গিয়েছিল তখন ওর বয়ফ্রেন্ডকে দেখে নিজেই মুখ মুছতে, যেখানে জাংশি কিস করেছিল। এরপরে জাংশির বয়ফ্রেন্ডকে কেউ একজন ফোন দেয় আর ওকে হাসপাতালে যেতে বলে, সাথে সাথে ও চলে যায়। আর এদিকে জাংশি যখন রুমে আসে তখন ও নিজের ফোনটা দেখতে পায় না। ওর ফোনটা কোথায় আছে এটা খোঁজার জন্য ও ট্যাব ওপেন করে। তারপরে ও দেখতে পায় যে ওর ফোনের লোকেশন দেখাচ্ছে হাসপাতালে। ও অবাক হয়ে যায় ওর ফোনটা হাসপাতালে কিভাবে গেল। তখন ওর মনে হতে লাগে কোনোভাবে ওর বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায়নি তো, ও হাসপাতালে না তো। এটা ভেবেই ও দ্রুত আবারও ওই বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ে এবং ও ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হাসপাতালের দিকে যেতে লাগে। তখন একটা গাড়িতে ওর ধাক্কা লাগে আর ও গাড়িতে লাথি দিতে যাচ্ছিল। তখন ও দেখতে পায় যে গাড়িতে ডাবল লাইসেন্স করা, তাইও বলে বাবা কোনো বড় লোকের গাড়ি হয়তো, ওদের সঙ্গে ঝামেলা না করাই উচিত। এটা বলে ও যখন সামনে আসে তখন ও ওর বয়ফ্রেন্ডকে দেখতে পায়। ও তো এই দৃশ্য দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না, তবে আমরাও বুঝতে পেরেছিলাম এমন কিছুই হবে। ওর বয়ফ্রেন্ডকে ও একটা অন্য মেয়ের সঙ্গে দেখে। প্রথমে ভেবেছিল ওরা হয়তো বন্ধু, কিন্তু পরে দেখে ওর বয়ফ্রেন্ড ওকে কিস করছে। তখনই ও বুঝতে পারে ওর আড়ালেই ওর বয়ফ্রেন্ড অন্য একজনের সঙ্গে প্রেম করছে। এটা দেখে ওর সত্যি সত্যি অনেক খারাপ লাগে। ওর হাত থেকে ওর ছাতাটা পর্যন্ত পড়ে যায়। এরপরে এক বুক কষ্ট নিয়ে ভিজতে ভিজতে অন্য একটা গাড়িতে করে ওর বাড়ির দিকে ফিরতে লাগে। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার নাম ছিল চিনলে। চিনলে ওর বয়ফ্রেন্ডকে বলে, তুমি ওর কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছো তার থেকে অনেক ভালোবাসা আমি তোমাকে দেব। তাছাড়া আমার আঙ্কেল অনেক বড় কোম্পানিতে কাজ করে, আমি চাইলে তোমার ওখানে চাকরিও দিয়ে দিতে পারি। এটা শুনেই তো ওই ছেলে আরও পাগল হয়ে যায়। এই মেয়েটি ওর বয়ফ্রেন্ডকে আরও বলে, আমার চাচুর যে কার আছে সেই কার আবার ডবল লাইসেন্স করা। এরপরে আমরা দেখতে পাই ওই মেয়েকে এগিয়ে দিয়ে এসে যখন নিজের গাড়িতে উঠছিল ওর এক্স বয়ফ্রেন্ড, তখনও দেখতে পায় যখন এদের দুজনের ভিতরে প্রেম ছিল তখন ও একটা রাবার ব্যান্ড উপহার দিয়েছিল ওর গার্লফ্রেন্ডকে, এবং সেই রাবার ব্যান্ডটি এখন ওর গাড়িতে বেঁধে আছে। তার মানে ও বুঝতে পারে এখানে ওর গার্লফ্রেন্ড এসেছিল এবং জাংশি সবটা জানতে পেরে গিয়েছে। এদিকে বাড়িতে এসে জাংশির তো খুবই মন খারাপ ছিল। জাংশি মনে মনে ভাবতে লাগে যে এখনই হয়তো ওর এক্স বয়ফ্রেন্ড আসবে আর এসে বলবে যে আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি এক্সপ্লেন করছি আসলে কি হয়েছিল। তখনও ওর বয়ফ্রেন্ডের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিবে। এটা যখন ও ভাবছিল ওর ভাবাও শেষ, সাথে সাথেই ওর দরজায় কড়া নাড়াও শেষ। ওর বয়ফ্রেন্ড আসে আর ও ভেবেছিল ওর বয়ফ্রেন্ড ওকে সরি বলবে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে কি বলবে। ওর বয়ফ্রেন্ড আগেই বলতে লাগে, জাংশি চলো আমরা ব্রেকআপ করে নিই। এটা শুনেও অবাক হয়ে যায়। জাংশিকে ওর বয়ফ্রেন্ড বলে, এখন আমি যে মেয়েটির সঙ্গে প্রেম করছি তার আঙ্কেল অনেক বড় কোম্পানির সিইও এবং ওর আঙ্কেলের গাড়িও ডবল লাইসেন্স প্লেটের, তো বুঝতেই পারছো আজীবন আমি তোমার সঙ্গে কষ্ট করতে পারবো না। তাছাড়া আমাদের সম্পর্ক আর সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না এটা না, কিন্তু আমি সারা জীবন এত কষ্ট করে কাজ করতে চাই না। এটা যখন বলে তখন জাংশি ওর বয়ফ্রেন্ডের দেওয়ার সমস্ত জিনিসগুলো ওর বয়ফ্রেন্ডকে ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরেও দেখতে পায় ওর বয়ফ্রেন্ড সমস্ত জিনিসগুলো চেক করছিল যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এটা দেখার পরে জাংশি আসলে কাঁদবে নাকি হাসবে ও কোনো কিছু বুঝতে পারছিল না, তবে ওর প্রচণ্ড রাগ হচ্ছিল। তখন ও একটা গাছের ছবি ওঠায় এবং ও পোস্ট করে যে আজকে আমি এই গাছের মতোই মনে হচ্ছে পানিতে হাবুডুবু খাচ্ছি। যখন ওর পোস্ট সবাই দেখে তখন সবাই বলতে লাগে আসলে আজকে এত বৃষ্টি হয়েছে যে হাবুডুবু খাওয়ারই অবকাশ। তখন ও ভাবতে লাগে আমি তো আর এই হাবুডুবুর কথা বলিনি, ওর আসলে ব্রেকআপ হয়ে গিয়েছে, ও সেই হাবুডুবুর কথা বলছে। ওর বান্ধবী শানশান কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে ওর বান্ধবীর ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ও দ্রুত করে বাসায় চলে আসে আর বলে এরকম বয়ফ্রেন্ড হাজারটা যাবে আর আসবে, এসব বাদ দাও। এদিকে আমরা আমাদের সিইওকে দেখতে পাই। শিয়ান বসে বসে জাংশির আউটলাইন দেখছিল এবং জাংশির এত কিছু দেখে ওর সত্যি খুবই ভালো লাগে। ও ইমপ্রেসড হয়ে যায় এবং জাংশির কথা ওর বারবার মনে পড়তে লাগে। ও যেন আলাদা একটা অ্যাট্রাকশন ফিল করে। তখনই ওর কাছে ওর ওই ভাতিজি ফোন দেয় আর ফোন দিয়ে একটা লম্বা সুরে ডাক দেয়, আঙ্কেল। কিন্তু ওর আঙ্কেলের এই সুর যে একদমই ভালো লাগে না তা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এরপরে আমরা আবার জাংশিকে দেখতে পাই। ও তো একটা নতুন গেট আপ নিয়ে আজকে কোম্পানিতে এসেছিল। ওর চোখের এই কালো চশমা দেখে ওর ডাইরেক্টর বলে এটা আবার কে স্টাইল, চোখে কেন চশমা পরেছ। তখন ও চশমাটা খোলে। ওর চোখের দিকে তাকানোর পরে ওর ডাইরেক্টর বোঝা যায় কিছু একটা হয়েছে। তখন ওর ডাইরেক্টর বলে তোমার কি ব্রেকআপ হয়ে গিয়েছে নাকি, চোখ মুখের এই অবস্থা কেন। তবে জাংশি কোনো কথা বলে না, বরং ও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন আর ডাইরেক্টর বলে আসলে সত্যিই নাকি ব্রেকআপ হয়ে গেছে নাকি। হাই হাই কিভাবে ব্রেকআপ হলো, হ্যাঁ এটা বলে সমবেদনা প্রকাশ করতে লাগে। কিন্তু জাংশি কিছু বলে না, বরং ও কিছু কাজের কথা বলে ওখান থেকে চলে আসে। জাংশি আসলে অনেক কাজ পাগল একটা মানুষ। তারপরে ও লি আর নামের আরও একটা কোম্পানিতে আসে, যেটা একটা স্টার্ট আপ কোম্পানি এবং নতুন করে এই কোম্পানিটি দাঁড় করিয়েছে। এরপরে ওর অনেক ক্ষুধা লাগায় ওখান থেকে চলে যাচ্ছিল।
যখন ও চলে যাচ্ছিল তখন ওই কোম্পানিতেই উপর থেকে আমরা ঢুকতে দেখি আমাদের সিইও শিয়ানকে। জাংশি খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে এসেছিল। এখানে এসে যখন ও ওখানকার ওয়েট্রেসকে খাবারটা প্যাক করে দিতে বলে তখনই ও দেখতে পায় ওর এক্স বয়ফ্রেন্ডকে, আর সাথে ছিল ওর বয়ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড। ও যখন ওদের দেখে তখন অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকে। ওরা দুজন তো অনেক লুতুপুতু আচরণ করছিল। এরপরে হঠাৎ করেই ওর নিউ গার্লফ্রেন্ড, যার নাম চিনলে, সে এখন দেখে ফেলে জাংশিকে, এবং ও তো আগে থেকে জাংশিকে চিনত, তাই আরও বেশি করে আদুরে আচরণ করতে লাগে। আর ঠিক তখনই ওর এক্স বয়ফ্রেন্ড এবার জাংশিকে দেখে ফেলে। ও জাংশিকে যখনই পরিচয় করাতে যাবে তখন জাংশি দেখতে পায় চিনলের কোটে একটা ব্রুজ আছে। এই ব্রুজটা ওর বয়ফ্রেন্ড ওকে দিয়েছিল। তখন ও হাসতে হাসতে বলে, একজন তাহলে সেকেন্ড হ্যান্ড জিনিস দেখছে অনেক বেশি পছন্দ করে, এটা বলে এখান থেকে চলে যায়। আর এটা শোনার পরে তো অনেক রেগে যায় চিনলে, কিন্তু ওর বয়ফ্রেন্ড বলে শান্ত হও। এরপরে আবার আমরা শিয়ানকে দেখতে পাই, এবং শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে কোনো একটা বিজনেসের ব্যাপারে বলছিল। ওরা যখন বিজনেস নিয়ে ডিসকাশন করছিল তখন শিয়ান দূর থেকে জাংশিকে দেখতে পায়। জাংশি অনেক রেগে গিয়েছিল, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বয়ফ্রেন্ডকে গালি দিচ্ছিল। এরপরে জাংশি দূর থেকে একটা গাড়ি দেখতে পায়, আর এটাই সেই ডাবল লাইসেন্সওয়ালা কার, যেটা ওর সাবেক বয়ফ্রেন্ডের এখন নিউ গার্লফ্রেন্ডের চাচার কার। তো এটা দেখার পরে ও বলে, আচ্ছা দেখি আজকে চাচাকে। এবার ও আসে সোজা ওই গাড়ির পাশে, কিন্তু ও তো ভিতরে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না, ইভেন শুনতেও পাচ্ছিল না। তাই ও নক করে, আর সাথে সাথে একটুখানি ওর গাড়ির জানালাটা খুলে দেয় শিয়ানকেও বলে, আপনার কাছে কি পাওয়ার ব্যাংক হবে? তখন শিয়ান বলে, না আমাদের গাড়িতে কোনো পাওয়ার ব্যাংক নেই। তারপরে ও বলে, ঠিক আছে তাহলে কি আমাকে গাড়িতে একটু লিফট দেওয়া যাবে? তখন শিয়ান অনেকটাই দরজা নামিয়ে দেয়। এরপরে শিয়ানকে দেখে জাংশি বুঝতে পারে এটা তো মিস্টার শিয়ান। তবে কি মিস্টার শিয়ান চিনলের আঙ্কেল হয়? এটা ভেবেই ও অবাক হয়ে যায়। জাংশি তো ভীষণ এক বিব্রতকর সিচুয়েশনে পড়ে গিয়েছিল। তো জাংশিকে এখন শিয়ান বলে, যে মেয়ের বয়ফ্রেন্ড আছে তাকে আমরা আমাদের গাড়িতে লিফট দিই না। জাংশি তো ফেক হাসিয়ে হেসে অনেকটাই ম্যানেজ করার চেষ্টা করেছিল, কিন্তু শিয়ান ওকে কোনো পাত্তা না দিয়ে গাড়িটি চালিয়ে চলে আসে। শিয়ানের ম্যানেজার তখন বলে যে জাংশি অনেকটাই স্ট্রেঞ্জ, কারণ আগের দিন আমরা নিজেদের গাড়িতে নিতে চাইলাম, তখন আমাদের পাত্তা দিল না, আর আজকে আমাদের গাড়িতে ওঠার জন্য ও এত বেপরোয়া ছিল, তার মানে কি? এটা বলেই থেমে যায়। এদিকে জাংশি ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে, আর সমস্ত কথাই বলে দেয় যে ও আজকে কত বিব্রতকর সিচুয়েশনে পড়েছিল। তখনই ওর একটা কলিগ ওকে মেসেজ দিতে লাগে, আর বলতে লাগে, তুমি কি শিয়ানের ইন্টারভিউ নিবে না? ইউলিং নামের আরও একজন রিপোর্টার শিয়ানের ইন্টারভিউ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন আমাদের ইউলিংকে দেখানো হয়। ইউলিংকে ডাইরেক্টর বলছিল যে তুমি অনেক ম্যাচিউর, এবং তোমার বয়স এবং কাজের অভিজ্ঞতা দুটাই জাংশির থেকেও অনেক বেশি। তাই জাংশি যদি এই সপ্তাহে ইন্টারভিউ শিয়ানের না নিতে পারে তবে তুমি চেষ্টা করবে। তবে শিয়ান বেশি পছন্দ করেছে জাংশির আউটলাইন, মানে ওর প্রশ্নগুলো, তাই তুমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করো। জাংশি ছোট হলে কি হবে, ওর আসলে বুদ্ধি এবং মেধা অনেক বেশি। এদিকে জাংশি খুবই চিন্তায় পড়ে গিয়েছিল, ও কি শিয়ানের ইন্টারভিউ নিতে পারবে না। শিয়ানের ইন্টারভিউ নেওয়ার জন্য এবার ও নিজে উঠে পড়ে লাগে, আর ও মিস্টার চেনকে সবসময় বলতে লাগে যে একটু কি সময় বের করা যায় না, যদি লাঞ্চ টাইম হয় তবুও ওকে, আমি যে কোনো সময়ই ইন্টারভিউ নিতে পারবো, যে কোনো সময় কাজ করতে পারবো। কিন্তু মোটেও সময় হয় না মিস্টার চেনের এবং শিয়ানের। পরদিন ও একটা পোস্ট দেখে ওর এক্স বয়ফ্রেন্ডের। ওর বয়ফ্রেন্ড পোস্ট দিয়েছে মিয়ংও কোম্পানিতে ওর বয়ফ্রেন্ড নাকি কাজ করতে গেছে। তখন জাংশি বলে, আমি এতদিন ধরে শিয়ানে ইন্টারভিউ নিব বলে নিতে পারছি না, আর এ নাকি প্রেম করেই মিয়ংও কোম্পানিতে ঢুকে গিয়েছে। তখন ওর বান্ধবী জাংশিকে বলে, তার মানে তোকে আরও ফাস্ট কাজ করতে হবে, না হলে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে হেরে যাবি। তো এখন তো ও আরও উঠে পড়ে লাগে, যেভাবেই হোক ও শিয়ানের ইন্টারভিউ নিবে। এরপরে শিয়ানকে কোনো একটা সুযোগ বুঝে মিস্টার চেন বলে যে বারবার আমার কাছে আস্ক করছে জাংশি যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন কিনা, তো আপনার যদি একটু সময় হয় তবে তাকে ইন্টারভিউ দিয়ে দিন। আর জাংশির কথা শুনে আবারও ভালো লাগে শিয়ানের। শিয়ান বলে, ঠিক আছে আগামীকাল আমি তাকে ইন্টারভিউ দিব। তাকে বলে দাও আগামীকাল বিকালে আমি একটা জায়গায় যাব, এবং সেই জায়গায় যাওয়ার আগে আমি তার ইন্টারভিউটি দিয়ে দেব। আর তারপরে ও আবার চুপি চুপি দেখতেও লাগে যে ওর অ্যাসিস্ট্যান্ট কি লিখছে। এদিকে জাংশিকে যখন মিস্টার চেন জানিয়ে দেয় যে শিয়ান ইন্টারভিউ দিতে রাজি হয়ে গিয়েছে, তখন তো ওর আনন্দ দেখে কে। ওর কলিগকে বলতে লাগে যে শিয়ান আমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়ে গিয়েছে, ও আগামীকাল দুপুরবেলায় আমাকে ইন্টারভিউ দিবে। যখন ওরা দুজন কথা বলছিল তখন সামনে থেকে ইউলিং ওদের সমস্ত কথা শুনে ফেলে, এবং সবাই যখন অফিস থেকে চলে গিয়েছিল ও চুপি চুপি এবার আসে জাংশির ডেস্কে। ওখানে এসে ওর কোশ্চেনগুলো খুঁজতে লাগে, মানে ও যে কোশ্চেনগুলো করতে চেয়েছিল শিয়ানকে, আর ও খুঁজেও পেয়ে যায়, আর ওই প্রশ্নটা চুরি
চুরিও করে নিয়ে যায়। এদিকে কালকে কি পড়বে সেসব নিয়ে চিন্তা ভাবনা করতে লাগে জাংশি। ও তো অনেক এক্সাইটেড ছিল। এদিকে জাংশির যে আউটলাইন মানে যে প্রশ্নগুলো ছিল সেগুলোই চেক করতে লাগে শিয়ান। শিয়ান দেখে বুঝতে পারে যে জাংশি আসলে অনেক ইমপ্রেসিভ। শিয়ান নিজেও কিন্তু অনেক এক্সাইটেড হয়েছিল, কারণ জাংশিকে ও ইন্টারভিউ দিবে। জাংশির প্রতি ওর একটা আলাদা ভালো লাগা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ও নিজে এসব ভেবেই হট হয়ে যাচ্ছিল, আর তাই তো আগের রাত্রি থেকেই ও প্রস্তুতি নিতে লাগে। এদিকে যে প্রফেসর উইয়ের প্রোফাইল ছিল সেটাই ঘেটে দেখছিল জাংশি। জাংশি বুঝতে পারে প্রফেসর ওকে নিয়ে কোনো একটা প্ল্যান আছে শিয়ানের। পরদিন দেখতে পাই শিয়ান তো অনেক রেডি হয়ে সুন্দর করে বসেছিল, কারণ জাংশি ওর ইন্টারভিউ নিতে আসবে। কিন্তু কিছুক্ষণ পরেই ও অবাক হয়ে যায়। জাংশি ওর ইন্টারভিউ নিতে আসেনি, বরং জাংশির জায়গায় ইউলিন এসেছিল ওদের রিপোর্টিং হাউস থেকে। ইউলিনকে দেখে ও ভাবতেই পারেনি যে জাংশি আসবে না। ইউলিনকে প্রথমে ও বলে যে আমি কি তোমার আউটলাইনটা দেখতে পারি, যে তুমি আমাকে কি কি কোশ্চেন করবে। এরপরে যখন ইউলিনের আউটলাইনটা দেখে তখন ও বুঝতে পারে এগুলো তো জাংশির, কারণ ও আগেও এই আউটলাইনগুলো পড়েছে। ও বুঝতে পারে যে আসলে ওর আউটলাইনগুলো চুরি করে এনেছে ইউলিন। এদিকে আবার জাংশি এসেছিল ওর ইন্টারভিউ নেওয়ার জন্য। ও যখন ঢুকতে যাবে তখনও এখানে ইউলিনের নাম দেখে। এটা দেখে ও অবাক হয়ে যায় আর ভাবে এখানে কি তবে ইউলিন এসেছিল। এরপরে জাংশির সামনের দিকে এগিয়ে যেতে লাগে এবং এরপরেও ওর মিস্টার চেনের সঙ্গে দেখা হয়ে যায়। মিস্টার চেন বলে অলরেডি তো ইন্টারভিউ দিয়ে দিয়েছেন স্যার। তখন ও বলে স্যার ইন্টারভিউ দিয়ে দিয়েছে মানে? আমিই তো ইন্টারভিউ নিব, আমার তো আসার কথা ছিল। তখন মিস্টার চেন বলে কিন্তু ইউলিন এসে তো অলরেডি ইন্টারভিউ নিয়েছে। শিয়ান তখন ওর অফিস রুম থেকে বাইরে বের হয়ে আসে, আর এখানে জাংশিকে দেখে অবাক হয়, কারণ জাংশিও এসেছে আবার ইউলিনও এসেছে। একসঙ্গে দুইজন ইন্টারভিউ নিতে এসেছে। শিয়ান বুঝতে পারে এদের দুজনের ভিতরে কোনো একটা গড়বড় হয়েছে। শিয়ান চলে যাচ্ছিল। জাংশি পেছন থেকে বলতে লাগে আপনার কি একটু টাইম হবে, আমি মাত্র কয়েকটা প্রশ্ন করতাম। তখন শিয়ান ওকে বলে ঠিক আছে, তুমি যে প্রশ্নগুলো করতে চাও সে প্রশ্নগুলো এখন করতে পারো। তো এখন মুখস্থ গড়গড় করে সেই প্রশ্নগুলো করে যাচ্ছিল জাংশি। শিয়ান শুনেই বুঝতে পারে এই প্রশ্নগুলো তো ওই আউটলাইনে ছিল যেগুলো ইউলিন ওকে করেছে, কিন্তু জাংশির পুরো মুখস্থ ছিল। এটা শুনেই তো অনেক ভালো লাগে ইয়ানের, কারণ শিয়ান ওর এই মুখস্থ বিদ্যায় একদম ইমপ্রেসড হয়ে যায়। তাই জাংশিকে শিয়ান বলে যে তুমি আমার সঙ্গে এসো। এরপরে ওদের তিনজনকেই আমরা দেখতে পাই লিফটের ভিতরে। ঠিক তখনই শিয়ানের ভাতিজি কল দেয়। তো শিয়ানের ভাতিজি জোরে জোরে যখন চাচু বলে ডাকতে লাগে তখন ওর কণ্ঠস্বর বাইরে থেকেই শুনতে পায় জাংশি। জাংশি বলে এটা সেই মেয়ে তাই না, যে ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে। ও মনে মনে ভাবতে লাগে শিয়ান কেন ওর ভাতিজিকে একটু শিক্ষা দিল না। এরপরে শিয়ান জাংশিকে বলতে লাগে তুমি যদি আমার গাড়িতে ইন্টারভিউ নাও তাহলে কি কোনো সমস্যা হবে, কারণ এখন আমি একটা জায়গায় যাব, সেখানে যেতে আমার 2 ঘন্টা সময় লাগবে। তো কোনো সমস্যা নেই বলে ওর গাড়িতে উঠে পড়ে জাংশি। এরপরে ও গাড়ির ভিতরে ওর ইন্টারভিউটা নিতে লাগে। কি আর করা যাবে, যেহেতু শিয়ান অনেক বিজি মানুষ। এরপরে ইন্টারভিউ শেষে ওরা চলে আসে অনেক দূরের একটা জায়গায়। জায়গাটা অনেক সুন্দর ছিল। তো শিয়ান জাংশিকে বলে তুমি এখন চলে যেতে পারো। জাংশি বলে আমাকে এত দূরে নিয়ে এসে এখন কিনা চলে যেতে বলে, আমি কিভাবে ফিরে যাব। তখন ও শিয়ানকে বলে আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে। শিয়ান বলে এটা আবার কেমন প্রশ্ন। জাংশি বলে এটা কিন্তু অডিয়েন্সরাই জানতে চেয়েছে। শিয়ান বলে কিন্তু আমি বলবো না। জাংশি বলে ঠিক আছে আপনি বলতে না চাইলে সমস্যা নেই, কিন্তু এখন আমি এখান থেকে ফিরে যাব কিভাবে। তখন ওরা সামনে একটা লোককে দেখতে পায়, আর এই লোকটার নাম হলো মিস্টার গুয়ান। মিস্টার গুয়ানকে দেখে জাংশি তাকে চিনতে পারে এবং তার সঙ্গে কথা বলতে চলে যায়। যেহেতু জাংশি একজন রিপোর্টার তাই এইসব সম্পর্কে তার অনেক ভালো জানা আছে। জাংশি অনেক হেসে হেসে কথা বলছিল। মিস্টার গুয়ানের খুবই ভালো লেগে যায় এই মেয়েটিকে। তাছাড়া জাংশির কথাও মিস্টার গুয়ান অনেকবার শুনেছে। তাই মিস্টার গুয়ান বলে তুমি যেহেতু এখানে এসেছো তাই এখানে থেকে যাও, এবং এখানে আমার অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে, তুমি চাইলে সেগুলো চড়তেও পারো। তো এখন তো শিয়ানের আর কিছুই বলার নেই, এখনও জোর করে একে বেরো করে দিতে পারবে না। জাংশি বলে মিস্টার গুয়ান আমাকে থেকে যেতে বলেছে, তাই কিন্তু আমি থেকে যাচ্ছি। এরপরে ইয়ান চলে যায় ওর ড্রেস চেঞ্জ করতে। তখন মিস্টার গুয়ান বলে তুমি যদি ঘোড়া চড়তে চাও তবে তোমাকেও ড্রেস চেঞ্জ করতে হবে। আমার ওয়াইফের কিছু ড্রেস আছে, তুমি চাইলে আমি সেগুলো তোমাকে দিতে পারি। এটা বলে ড্রেসিং রুমে ওকে নিয়ে আসে। সেখানে শিয়ান ওর ড্রেস চেঞ্জ করছিল। হঠাৎ করে যখন ওরা দুজন মুখোমুখি হয়ে যায় তখন শিয়ান থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু জাংশি এবং হটি শিয়ানকে দেখে একদম থ হয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে। ওর তো খুবই ভালো লাগছিল শিয়ানকে দেখতে। এরপরে ও নিজের ড্রেস চেঞ্জ করতে আসে। ও ভেবেছিল হয়তো শিয়ান এখানে নেই, কিন্তু ও যখন নিজের জামার বাটন খুলছিল তখনও শিয়ান যেন শুনতে পাচ্ছিল, এবং ওর অন্যরকম ফিলিংস হতে লাগে, কারণ এখানে পাশাপাশি দুটো রুমে ওরা ড্রেস চেঞ্জ করছে। এরপরে শিয়ান যখন চলে যাচ্ছিল জাংশি ওকে জোরে ডাকতে লাগে আর বলে আমি তো বেল্ট পরতে পারি না, আপনি কি অনুগ্রহ করে আমাকে বেল্টটা পরিয়ে দিবেন। তখন শিয়ান ওকে বেল্ট পরানোর জন্য
সামনের দিকে আবারও হাঁটতে লাগে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পাই ওদের দুজনের ভিতরেই কেমন আলাদা ফিলিংস হচ্ছে। কিন্তু শিয়ান যখন একটু একটু করে আসছিল তখন ও বুঝতে পারে যে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে জাংশি। তাই ও বলে, তুমি যদি বেল পড়তে না পারো তবে তোমাকে ঘোড়াতে চড়ারও দরকার নেই, এটা বলেই চলে যায়। তখন জাংশি বলে, তোমাকে যতটা সহজ ভেবেছিলাম শিয়ান, তুমি ততটা সহজ নও। এরপরে ও নিচে বেলটা পরে চলে আসে। ওকে একটা ঘোড়া দেওয়া হয় আর ওই ঘোড়ায় ওকে শিয়ান তুলে নেয়, কারণ শিয়ান ওকে এখন ঘোড়া চড়া শেখাবে। ও তো আর ঘোড়া চড়তে জানে না। তো শিয়ান আর ও খুবই এখন কাছাকাছি এসে যায়। শিয়ান প্রথমে খুবই স্লোলি ওকে ঘোড়া চালাতে হয় কীভাবে সেটা শেখাচ্ছিল। হঠাৎ করেই যখন স্পিড বাড়িয়ে দেয় তখন অনেক ভয় পেয়ে যায় জাংশি। জাংশি তো পুরো চেঁচামেচি করতে লাগে আর বলে, আমার ঘোড়া চড়ার কোনো ইচ্ছা নেই, এটা বলেই ও নেমে পড়ে এবং ও অনেক দূরে এসে বসে ভাবে যে তুমি আমাকে ভালোই শাস্তি দিলে। এরপরে ওরা আবার চলে আসছিল, কিন্তু জাংশি আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ে। যেহেতু পাশে এত হ্যান্ডসাম একজন সিইও আছে, ঘুম তো আসবেই, যেহেতু তার কাঁধটাও ফাঁকা আছে। এরপরে জাংশিকে ওর বাড়ির সামনে নিয়ে এসে রেখে যায়। শিয়ানের একটা কাজ পড়ে গিয়েছিল তাই ও আগে থেকেই চলে যায়, তবে ড্রাইভারকে বলে যায় যতক্ষণ ওর ঘুম না ভাঙছে ততক্ষণ ওকে না ডাকতে। এটা আবার খুবই ভালো লাগে জাংশির। জাংশি বাড়িতে এসে ওকে আবার দেখতে লাগে এবং জাংশির একটা দুল পড়ে গিয়েছিল শিয়ানের গাড়িতে এবং শিয়ান ওই দুলটা দেখতে পেয়ে নিজের কাছে রেখে দেয়। পরের দিন আমরা জাংশিকে দেখি ও ওর ডাইরেক্টরের কাছে এসেছিল। ওর ডাইরেক্টরকেও বলে, আমরা 2জন ইন্টারভিউ নিয়েছি কিন্তু এটা কেন হলো। এর পরের দিন আমরা আবার জাংশি আর ওর বান্ধবীকে দেখি। জাংশির এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ওদের দেখা হয়ে গিয়েছিল। জাংশির বান্ধবী তো জাংশির এক্স বয়ফ্রেন্ডকে অনেক কথা শুনিয়ে দেয় এবং জাংশির এক্স বয়ফ্রেন্ডের কার দেখে বলে, এই কারের কি কোনো ভ্যালু আছে, আজকালকার দিনে কেউ এই কার চালায়, এটা বলে ওকে অপমান করে। আর ওরা দুজনেই অনেক মজা নিতে লাগে। কিন্তু জাংশি তো এটা ভেবেই খারাপ লাগে যে ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে শিয়ানের ভাতিজি প্রেম করছে, এটাও মেনেই নিতে পারে না। এরপরে ও শিয়ানের সঙ্গে কিভাবে আবার দেখা করবে এটা নিয়ে ওর বান্ধবীর সঙ্গে কথা বলতে লাগে। জাংশি ওর বান্ধবীকে বলে, আমি যদি শিয়ানকে পটাতে পারি তবে আমার কাজ করাটা অনেক সুবিধা হয়ে যাবে। এর জন্য ও শিয়ানকে ফোন দেয় আর বলে, আমি আপনার গাড়িতে একটা দুল ফেলে এসেছি, ওই দুলটা কি আপনি দেখেছেন? তখন শিয়ান বলে, না, আমি কোনো দুল দেখিনি। অথচ দুলটা তো ওর হাতেই ছিল। তখন জাংশি বলে, দেখুন, ওই দুলটা আমার দাদি আমার মাকে দিয়ে গিয়েছিল আর আমার মা আমাকে দিয়ে গেছে। এখন ওই দুলটা যদি না পায়, ওটা আমাদের বংশ পরম্পরায় চলে এসেছে। এভাবে অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে লাগে, অথচ ওটা একটা 10 টাকার দুল ছিল। শিয়ানের ম্যানেজার বলতে লাগে, ম্যাম আপনি চিন্তা করবেন না, আমি দুলটা পাঠিয়ে দিচ্ছি। তখন শিয়ানের ম্যানেজারকেও বলতে লাগে, না তোমাকে কষ্ট করতে হবে না, আমি যেয়ে নিয়ে আসবো। এটা বলে কোনোভাবে ও শিয়ানের সঙ্গে দেখা করার একটা পন্থা খুঁজে পায়। এরপরে আমরা দেখতে পাই শিয়ানের ভাতিজিকে। আসলে শিয়ানের ভাতিজি যে ছিল তার নাম সুই ইয়ে এবং জাংশির যে এক্স বয়ফ্রেন্ড সে কিন্তু শিয়ানের ভাতিজির সঙ্গে প্রেম করছে না, বরং সে অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে যে মেয়েটি প্রেম করছে সে আসলে ওর বয়ফ্রেন্ডকে মিথ্যা বলেছিল যে ওর আঙ্কেল অনেক বড় সিইও। কিন্তু এখন তো আমরা দেখি যে এই সুন্দর মেয়েটি হলো শিয়ানের ভাতিজি। তার মানে অনেক বড় একটা ভুল কিন্তু বুঝে নিয়েছে অলরেডি জাংশি। এরপরে জাংশি শিয়ানের বাড়িতে আসে এবং এখানে শিয়ানকে দেখে ও প্রথমে আবারও ক্রাশ খেয়ে যায়, কারণ ওকে দেখতে অনেক হট লাগছিল। এরপরে ও যেখানে দুলটা রেখেছিল দুলটা নিতে যায়, তার পাশেই একটা অ্যালবাম দেখতে পায় এবং এই সিঙ্গারকেও নিজেও পছন্দ করে। তাই এই সিঙ্গার নিয়েই এখন বকবক করতে লাগে জাংশি। জাংশি কিন্তু দুল নেওয়ার কথা ভুলেই গিয়েছিল। ও মূলত অনেক কাছাকাছি আসার চেষ্টা করেছিল সিইওর। এরপরে জাংশিকে শিয়ান বলে, তুমি কি কোনো পানীয় খেতে চাও? তখন জাংশি বলে যে ও লেমন জুস খেতে চায়, তাই নিজে শিয়ান ওর জন্য লেমন জুস বানিয়ে দেয়। জাংশিকে শিয়ান যখন জুসটা দেয় তখন ওরা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায়। জাংশি বুঝতে পারে এখানে কোনো একটা মেয়ে আছে, তাছাড়া এখানে একটা মেয়ের ড্রেসও আছে। তাই ও শিয়ানকে বলে, আমি কি আপনাদের ডিস্টার্ব করলাম? এখানে কি আপনার গার্লফ্রেন্ড আছে? তখন শিয়ান বলে, গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? তখন ও বলে, ও আচ্ছা গার্লফ্রেন্ড না, তাহলে তো ভালো। শিয়ান বলে, ভালো? ভালো কেন? তখন জাংশি বলে, তাহলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো না? শিয়ান বলে, মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হবে, এখানে তো আমার ভাতিজি থাকে। এই কথা যখন শুনে জাংশি তখন বলে, ভাতিজি? তার মানে ওর সেই ভাতিজি যে আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে? না না, এখানে আর থাকাই যাবে না। এটা বলে ও শিয়ানের হাতে ওই লেমন জুসটা দিয়ে সোজা ওখান থেকে পালিয়ে যায় আর বলে, বাবা একটুর জন্য বেঁচে গেলাম, না হলে ওই মহিলাটাকে আমার আবার দেখতে হতো। এটা বলেই ও চলে আসে। এদিকে শিয়ান ভাবতে লাগে যে দুল নিতে তুমি এসেছিলে সেই দুল না নিয়েই চলে গেলে। আর এদিকে ওর ভাতিজি বলতে লাগে যে, আঙ্কেল এখানে কি কোনো মেয়ে এসেছিল?
তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে কি এখানে এসেছিল? গার্লফ্রেন্ড থাকলে তো ও খুবই হ্যাপি হবে। কিন্তু শিয়ান বলে, তুই বড্ড বেশি কথা বলিস, যা নিজের রুমে গিয়ে ঘুমা। আর তাছাড়া তোকে কাজ করতে যেতে হবে, এভাবে বসে বসে থাকবি নাকি? তখন ও বলে, আমাদের তো অনেক টাকা আছে, কাজ কেন করব? শিয়ান বলে, মানুষ কি শুধু টাকার জন্য কাজ করে? সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য তো মানুষ কাজ করে। এরপরে শিয়ান ওই ডাইরেক্টরকে ফোন দেয়, যে ডাইরেক্টর ছিল ফাইন্যান্সিয়াল ইন্ট্রোডিউসের ডাইরেক্টর। ওর কাছে শিয়ান ফোন দিয়েছিল ওর ভাতিজির জন্যই, কারণ ওর ভাতিজি এখন খুব একটা পড়াশোনা করতে চায় না, তাই ওকে কোনো একটা কাজে সেটেল করিয়ে দিতে চাচ্ছিল শিয়ান। তাই শিয়ান ওকে বলে, আজকেই তোমাকে কাজে যেতে হবে। কিন্তু ওর ভাতিজি মোটেও যেতে চাইছিল না, তবে শিয়ান জোর করে ওকে কাজে দিয়ে যায়। কিন্তু মেয়েটি মনে মনে ভাবছিল যে ও এখান থেকে পালিয়ে যাবে। তবে শিয়ান ততক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ না ও ভিতরে ঢুকছে, কারণ শিয়ান ওর ভাতিজিকে খুব ভালোভাবে চেনে। যখন ভিতরে ঢুকে যায় শিয়ান তখন চলে যাচ্ছিল, ঠিক তখনই অফিসের দিকে আসতে লাগে জাংশি। জাংশিকে দেখে শিয়ান আবার ওর গাড়িটা থামায় এবং যতক্ষণ জাংশিকে দেখা যাচ্ছিল ও পিছন থেকে জাংশিকে দেখতে লাগে এবং ও একটা মিষ্টি করে হাসি দেয়, কারণ ও মূলত জাংশির জন্য ওর ভাতিজিকে এখানে পাঠিয়েছে, যাতে জাংশি ওর ভাতিজিকে সুন্দরভাবে ট্রেন করতে পারে। এরপরে শিয়ান আবারও ওই ডাইরেক্টরকে কল দেয়, আর ওই ডাইরেক্টর বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো, আমরা ঠিক দেখে শুনে রাখবো ওকে। তারপরে জাংশিকে ওর ডাইরেক্টর বলে, তোমার জন্য একটা ইন্টার্ন ঠিক করেছি, সে মেয়েটি আজকে থেকেই কাজ করবে। তখন জাংশি বলে, আমার তো কোনো ইন্টার্নের দরকার নেই, তাছাড়া আমি নিজেই সমস্ত কাজ করে নিতে পারবো। কিন্তু ডাইরেক্টর বলে, অবশ্যই তোমার একজন ইন্টার্নের দরকার আছে। এরপরে আমরা দেখতে পাই শিউকে। তো জাংশি খুব সাদরে গ্রহণ করে নেয় তার জুনিয়রকে, কিন্তু শিউয়ের একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। তাই ও ভাবতে লাগে যেভাবেই হোক জাংশিকে পটাতে হবে। তাই জাংশিকে ও একটা গিফট দিতে চায়। এদিকে জাংশি কিন্তু জানতোই না যে এই মেয়েটি শিয়ানের ভাতিজি, কারণ ওর পরিচয় লুকিয়ে এখানে কাজ করতে এসেছে। তো জাংশির দিকে একটা উপহার ঠেলে দিতে লাগে মেয়েটি, কিন্তু জাংশি কোনোভাবেই ওই উপহারটা নেয় না, বরং জাংশি উল্টো চীনের দিকে ওর উপহারটা ঠেলে দেয়। তখন চীন উল্টো উপহারটা আবার তুলে নিয়ে এসে জাংশিকে দেয়, কিন্তু জাংশি ওকে বলে, আমাকে উপহার দিতে হবে না, বরং তুমি কাজ করো। এসব বলে উল্টো ওকে একটা কাজ দিয়ে দেয়। ওর তো খুবই মন খারাপ হয়ে যায়, সো বেচারিকে কাজ করতেই হবে এবং ও বসে বসে অডিও শুনতে লাগে। এরপরে ও একটা জিনিস বুঝতে পারছিল না, তাই জাংশিকে বারবার ডাকে, কিন্তু জাংশি একদমই ওর কথা শুনতে পায় না, কোনো উত্তরও করে না। তাই ও ভাবে যে ওর সিনিয়র একদমই ভালো না, ওকে কোনো হেল্পও করছে না। তাই পরে ওর দাদুর সঙ্গে যখন ও দেখা করতে আসে তখন ওর দাদুকে বলে, আমার যে সিনিয়র আছে সে আমাকে একদমই হেল্প করলো না এবং সে অনেক অহংকারী। এটা বলে অনেক নালিশ দেয় ওর দাদুর কাছে এবং ওর চাচুর কাছে। কিন্তু শিয়ান বলে, জাংশি অনেক ভালো একজন রিপোর্টার, তাই তোমার উচিত তার কাছ থেকে কাজ শেখা, তার নামে নালিশ না করে। তো আর কি করা, চীন সেটাই মেনে নেয়। এরপরে আমরা শানশানকে দেখতে পাই, ও একটা ক্লাব এসেছিল এবং এখানে এসেও তাকিয়েছিল গুয়ানজির দিকে। গুয়ানজি ওর অনেক পুরাতন ফ্রেন্ড, আসলে ফ্রেন্ড না, বরং ওদের এমনই একটা বার থেকে পরিচয় হয়েছিল এবং এরা দুজনেই কিন্তু প্লে বয় প্লে গার্ল। এর পরের দিন আমরা আবার অফিসের দৃশ্য দেখতে পাই। জাংশি শিয়ানের জন্য যে ইন্টারভিউটা নিয়েছিল সেটার একটা আর্টিকেল ফিক্স করেছে, কিন্তু ওই আর্টিকেলটা বারবার শিয়ান রিজেক্ট করে দিচ্ছে। এতে ওর খুবই খারাপ লাগে। অন্যদিকে হাসতে লাগে চীন। ও ভাবে, আমি যেহেতু আঙ্কেলের কাছে নালিশ করেছিলাম, তাই মনে হয় আঙ্কেল বারবার রিজেক্ট করে দিচ্ছে। জাংশি অনেকক্ষণ ধরে বারবার ঠিক করতে লাগে আর্টিকেলটা, কিন্তু বারবারই শিয়ান সেটা রিজেক্ট করে দেয়। তাই ও এবার শিয়ানকে কল করার চেষ্টা করে, কিন্তু শিয়ান ওর কোনো কল বা মেসেজের কোনো রকমের উত্তর দেয় না। ও ঠিক করে শিয়ানের বাসায় চলে যাবে, তাই ও শিয়ানের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। ও ভাবে যাবে কি যাবে না, ঠিক তখনই ও শিয়ানের গাড়ি দেখতে পায়। শিয়ান ওকে এখানে দেখে অবাক হয় আর বলে, তুমি এখানে? তখন ও বলে, আপনি বারবার আমাকে রিজেক্ট করছেন, কিন্তু আমার আর্টিকেলের কি ভুল ছিল সেটা যদি বলতেন তাহলে একটু ভালো হতো। তখন শিয়ান ওকে বলে যে তুমি এই জায়গায় এই ভুলটা করেছো। আর রাস্তার মাঝখানে ল্যাপটপ নিয়ে বসে পড়ে জাংশি। জাংশি ওই ভুলটা ঠিক করতে লাগে। শিয়ান এটা দেখে বলে, তুমি আমার বাড়িতে এসো। জাংশি ওর পিছু পিছু দৌড়াচ্ছিল। কিছুক্ষণ পরে জাংশির মনে হয় এত রাত্রে বাড়ি যাওয়া কি ঠিক হবে। তখন ওই শিয়ানকে বলে, এত রাত্রে আপনার বাড়িতে যাওয়া কি ঠিক হবে? শিয়ান বলে, তুমি তো আমার বাড়িতে চলেই এসেছো, তাহলে এখন কি ঠিক বেঠিক এটা ভেবে আর কি লাভ। এরপরে জাংশি আর কোনো কথা না বলে শিয়ানের বাড়িতে যেতে লাগে এবং গিয়েই কাজ শুরু করে দেয়। শিয়ান ভাবে মেয়েটি তাহলে মনে হয় কাজ করতেই এসেছে। কিছুক্ষণ পরে শিয়ানকে হট লুকে দেখে তো জাংশি থ হয়ে দাঁড়িয়ে থাকে। তো শিয়ান বারবার ওর দিকেই তাকাচ্ছিল। তো জাংশিকেও একটা ড্রিঙ্কসও দেয়। জাংশি কাজ করতে লাগে। এদিকে আমরা আবার গুয়ানজিকে দেখতে পাই। গুয়ানজি কাজ শেষে নিয়ে ফিরছিল শিনকে। শিন বলে, আচ্ছা আমার আঙ্কেল কি প্রেম করছে?
গুয়ানজিও যেহেতু ওর আঙ্কেলই হয় তাই ওর সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব। গুয়ানজি বলে আমারও মনে হচ্ছে তোমার আঙ্কেল প্রেম করছে। এরপরে আর্টিকেলটা ঠিক করে আবারও সিইওকে দেখায় জাংশি, কিন্তু শিয়ান বলে যে এখনো ঠিক হয়নি। তবে এটা দেখাতে গিয়ে জাংশি ওর অনেক কাছাকাছি এসেছিল। জাংশি ইচ্ছা করে এগুলো করছিল যাতে ওকে ট্রাপে ফেলা যায় এবং পুনরায় আবারও ও ঠিক করতে লাগে। এরপরে ঠিক করে আবারও শিয়ানের কাছে নিয়ে যায়। ইয়ান এবারও দেখে বলে যে না, এবারও ঠিক হয়নি। তারপরে জাংশি আবারও ঠিক করতে লাগে এবং সেটা আবারও শিয়ানের কাছে নিয়ে যায়। শিয়ান দেখে অলরেডি 10টা বেজে গিয়েছে। তখন শিয়ান ভাবে ওকে আর ওয়েট করাবে না, তাই বলে এবার ঠিক আছে, তুমি যাও, আমি আগামীকালকের ভিতরে অ্যাপ্রুভ করে দিব। জাংশি তখন বলে আচ্ছা, এখন কি আমি আপনার সঙ্গে ফ্ল্যাট করতে পারি? এটা শুনে থ হয়ে যায় শিয়ান। শিয়ান বলে মানে? তখন জাংশি বলে আপনার সঙ্গে ফ্ল্যাটিং করতে পারি না। তখন শিয়ান বলে আমি যদি বলি না তাহলে কি তুমি থেমে যাবে নাকি? তখন জাংশি বলে না, থামবো না। তখন শিয়ান বলে তাহলে আমাকে প্রশ্ন করে কি লাভ? যদি তুমি নাই থামবে তাহলে তো আমাকে বলে কোনো লাভ নেই। এরপরে জাংশিকেও বলে আজকে অনেক রাত হয়েছে, তুমি আসতে পারো। তো জাংশি ওকে বাই বলে চলে আসে। এদিকে গুয়ানজি এবং শিন গাড়িতে বাইরেই অপেক্ষা করছিল। তারপরে ওরা দেখতে পায় যে ওখান থেকে জাংশি বেরিয়ে যাচ্ছে। ওকে দেখেই তো চিনতে পারে শিন। শিন এসে দেখে এখানে একটা মেয়ের লিপস্টিক। তখনও বুঝতে পারে এখানে ও সিনিয়র ছাড়া অন্য কোনো মেয়ে হয়তো এসেছিল, কারণ এটা একটি সেডাকটিভ লিপস্টিক। তখন ওর আঙ্কেলকে বলে আচ্ছা আঙ্কেল, তোমার কি গার্লফ্রেন্ড এসেছিল? তখন ওর আঙ্কেল বলে কোথাকার গার্লফ্রেন্ড? এদিকে জাংশি ওর বান্ধবীকে সবটা বলে। ওর বান্ধবী বলে আমার মনে হয় তুই মনের অজান্তেই শিয়ানকে ভালোবেসে ফেলেছিস। প্রথমে তুই কাজের জন্য ওকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিলিস, কিন্তু এখন তো তুই আমার মনে হচ্ছে ওকে ভালোবেসে ফেলেছিস। তাছাড়া শিয়ানও তোর প্রতি ইন্টারেস্টেড, না হলে ও তোর বাড়ির ঠিকানা দিত না। এরপরে ও শিয়ানকে বারবার মেসেজ করতে লাগে আর বলতে লাগে তুমি আমাকে পাত্তা না দিলেও আমি তোমাকে ছাড়বো না। কিন্তু শিয়ান কোনোটারই কোনো রিপ্লাই দেয় না, বরং ওর মেসেজগুলো দেখে হাসতে লাগে। এরপর দিন চিন জাংশি লিপস্টিক নেয় আর সেটা দেখে বলেন না, এটা ওই লিপস্টিক হতেই পারে না। আমি ভেবেছিলাম হয়তো আমার সিনিয়রই আমার আঙ্কেলের গার্লফ্রেন্ড, কিন্তু না, এটা অসম্ভব। এরপরে আমরা আবার ডাইরেক্টরকে দেখি। ডাইরেক্টরের সামনে এখন 2জন রিপোর্টার দাঁড়িয়েছিল, একজন ইউলিং এবং অন্যজন জাংশি। এখন এরা দুজনেই আর্টিকেল লিখেছে, কিন্তু কার আর্টিকেলটা ছাপা হবে? ডাইরেক্টর বলে তার আর্টিকেলই প্রথম পেজে ছাপা হবে, শিয়ান যাকে আজকের মধ্যেই অ্যাপ্রুভ করবে। এদিকে শিয়ান কিন্তু একদমই ফোন টোন ধরছিল না এবং কোনো মেসেজের রিপ্লাইও করছিল না জাংশির। জাংশি বারবার ওকে টেক্সট করতে লাগে, আপনি বলেছিলেন আমার আর্টিকেলটা আপনি অ্যাপ্রুভ করবেন, তো সেটা অ্যাপ্রুভ করলেই বেটার হয়। কিন্তু এখন তো রাত 12টা প্রায় বেজে গিয়েছিল, এখনও অ্যাকসেপ্ট করেনি শিয়ান। আর আধা ঘন্টা বাকি আছে। সবাই ওয়েট করতে লাগে এবং সবাই জাংশিকেই গালি দিতে লাগে, বলতে লাগে ওর আর্টিকেল অ্যাপ্রুভ হয়নি, ওর জন্য আমাদের সবাইকে এখনও এই রাত অবধি কোম্পানিতে থেকে যেতে হচ্ছে। এদিকে জাংশি ভাবতে লাগে এখনও কেন অ্যাপ্রুভ করছে না, শিয়ান তো বলেছিল অ্যাপ্রুভ করবে। তো দেখা যায় রাত 12টা বাজার আগে অ্যাপ্রুভ করে দিয়েছিল জাংশির আর্টিকেল শিয়ান। এতে ওর ডাইরেক্টরও খুশি হয় আর বলে আগামীকাল প্রথম পেজে ওর আর্টিকেলটা ছাপা হবে। এরপরে ও শিয়ানকে বলে অনেক ধন্যবাদ, আমি আপনাকে একদিন ট্রিট দিতে চাই। এরপর দিন আমরা দেখি জাংশি এবং ওর বন্ধু দাঁড়িয়েছিল। শিয়ান ওপাশ দিয়ে যাচ্ছিল, তাই ওদের দুজনকেই গাড়িতে তুলে নেয়। তো এখন তো ওর খুবই ভালো লাগে, কারণ শিয়ান ওর প্রতি নজর দিয়েছে। ওর বন্ধু বলে তুই কেন গাড়ি থেকে নেমে এলি, আরও কিছুক্ষণ কাটাতে পারতিস, কিন্তু ও কাটায় না। এরপরে আমরা দেখতে পাই গুয়ানজির সঙ্গে একটা ক্লাবে এসেছিল চীন। তো চীন যখন এখানে ছিল তখন দূর থেকে এদের দুজনকে দেখে ফেলে শানশান। শানশান প্রথমে ভুল বুঝেছিল, কিন্তু পরে বুঝতে পারে এটা গুয়ানজির কোনো একটা কাজিন বা কোনো কিছু টাইপের হয়। এদের দুজনের ভিতরে যে একটা আলাদা রকমের বন্ধুত্ব ছিল তা আমরা আস্তে আস্তে বুঝে উঠতে পারি। এদিকে প্রফেসর উইওর সঙ্গে দেখা করতে এসেছিল জাংশি, আর এখানে ওরা বিজনেস রিলেটেড কোনো একটা কথাই বলছিল। এদিকে আমরা উলিংকে দেখতে পাই, ওকে একটা ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছিল, সেম ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছিল জাংশিকেও। তো উলিন এখন অনেকগুলো কাগজপত্র এনে জুনিয়রদের দেয়ার বলে এগুলো গার্বেজ, এগুলো ফেলে দাও। তো ওরা দুজন জুনিয়র সেগুলো ফেলে দিতে এসেছিল, কিন্তু কাগজগুলো শুধু ওরা ফেলে দেয় না, বরং ওগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে, যেহেতু ওগুলো আর কাজে লাগবে না। এর ভিতরেই ছিল জাংশির ইনভাইটেশন কার্ড। জাংশি বলে এখানে আমার ইনভাইটেশন কার্ড ছিল, সেটা কোথায় গেল? তখন ওর জুনিয়র আসে, ও চিনকে বলে তুমি কি দেখেছো? চিন বলে আমি তো কাগজ এইমাত্র সবই গার্বেজে দিয়ে এসেছি। তখন ওরা দেখতে পায় যে ওখানে ইনভাইটেশন কার্ডটাও ছিল, কিন্তু চিন ওটা ইচ্ছে করে নিয়ে যায়নি, ও তো চিনকে কোনো কথাই শোনায় না। আসলে ইউলিং ইচ্ছে করেই ওই কার্ডটাও ওই কাগজপত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, যাতে কার্ডটাও টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই সমস্তটা বুঝতে পেরে গিয়েছিল জাংশি। তখন জাংশির কাছে সরি বলে ওরা দুইজন। তবে জাংশি বলে তোমরা কেন সরি বলছো, যে অন্যায় করেছে সরি তারই বলা উচিত।
এছাড়া ওখানকার একটা জুনিয়র মেয়ে বলে আমি যখন কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছিলাম তখন ওগুলো আমাকে উইলিংয়ে এনে দিয়েছিল। তখন ইউলিং তো ওর দিকে অন্যরকমভাবে তাকাতে লাগে, তবুও মেয়েটা সরি বলে। তখন জাংশি বলে তোমরা কেউই ভুল করনি, তাই তোমরা সরি বলবে না, সরি বড়রা বলবে যারা ভুল করেছে। জাংশির এই কথাগুলো শুনে চিনের খুবই ভালো লাগে, কারণ ও জাংশিকে দেমাকে ভেবেছিল, কিন্তু এখনও ভাবে যে ও আসলে অনেক ভালো। তাই চিন ওর চাচুর কাছ থেকে আরও একটা ইনভাইটেশন কার্ড নিয়ে যায় এবং অফিসে রেখে দেয়, যাতে জাংশি ওই ইনভাইটেশন কার্ডটা পেয়ে পুনরায় যেতে পারে। তো জাংশি যখন জিজ্ঞেস করে এই কার্ড তুমি কোথায় পেয়েছো, চিন বলে আমি আমার এক আত্মীয়র মাধ্যমে এটা জোগাড় করে নিয়েছি, ও যে ওর আঙ্কেলের কাছ থেকে নিয়েছে এটা বলে না। এরপরে ওই কনফারেন্সে যায় ওরা সবাই। এখানে গুয়ানজির একটা কনফারেন্স ছিল, তো ওরা সবাই যখন এক জায়গায় ছিল তখন আমরা দেখতে পাই প্রফেসর ইউ, গুয়ানজি এবং ওদের দুই বান্ধবীর ভিতরে খুব ভালো একটা পরিচয় হয়ে যায়। কিন্তু শিয়ান আবার প্রফেসরকে জিজ্ঞেস করে যে ওরা জাংশির ভিতরে কি কথা হচ্ছিল। তো শিয়ানকে ও বলে যে আমরা তো জাস্ট বন্ধু। এদিকে আমরা গুয়ানজি এবং শানশানকে দেখতে পাই, ওরা একটা ক্লাবে এসেছিল। এখানে এসে ওরা মনে করতে লাগে ওদের প্রথম কিভাবে দেখা হয়েছিল। আসলে এই ক্লাব থেকেই ওদের দেখা হয়েছিল। ওরা দুজনেই স্বাধীন চেতা এবং ওরা কোনো কমিটমেন্টে বিশ্বাস করে না, তার জন্য ওদের ভিতরে আলাদা করে সম্পর্ক না থাকলেও একটা এরোটিক সম্পর্ক ঠিকই ছিল। এর পরের দিন আমরা ইউলিংকে দেখতে পাই, ও আরেকটি কনফারেন্সে এসেছিল, আর আজকের এই কনফারেন্সটি ছিল শিয়ানকে কেন্দ্র করেই, শুধুমাত্র ওকে ইনভাইট করা হয়েছিল। তারপরেও জাংশি বিনা ইনভাইটেশনে এখানে চলে আসে, সাথে করে ওর বান্ধবীকে নিয়ে আসে আর নিয়ে আসে চিনকেও। কিন্তু ও এখানে ঢুকবে কিভাবে, তখন ও একটা উপায় পেয়ে যায়, আর সেটা হলো শিয়ান। ও শিয়ানের পিছু পিছু এখানে ঢুকে যায়, আর শিয়ানকে ও বলে ওর জন্য একটা সিটের ব্যবস্থা করে দিতে। তো সিটটা দেওয়া হয়। তখন শিয়ানের ম্যানেজারকেও বলে আমার আরও দুজন বন্ধু আছে, ওদের জন্য কি সিটের ব্যবস্থা করা যাবে? শিয়ানের ম্যানেজার বলে অবশ্যই। তারপরে ওরা তিনজনই এখানে সিট পেয়ে গিয়েছিল, কোনো ইনভাইটেশন ছাড়াই এখানে পেয়ে গেল। বুঝতেই পারছেন, যদি পছন্দের মানুষটি হয় অনেক নামি দামি, তাহলে এসব ইনভাইটেশন কি কোনো ব্যাপার? তবে চিনলের অনেক খারাপ লাগছিল, কারণ ওর আঙ্কেল এখানে স্পেস দেবে এবং ওর আঙ্কেল বারবার ওর দিকেই তাকাচ্ছিল, ওর খুবই বোরিং লাগছিল। এদিকে যখন স্টেজে এসেছিল শিয়ান, তখন ওকে মেসেজ করতে লাগে জাংশি, আর বলতে লাগে আপনাকে আজকে অনেক বেশি হট লাগছে। এদিকে চিনের তো একদমই ভালো লাগছিল না, ও কেমন একটা করতে লাগে আর ওর সিনিয়রদের বলতে লাগে আমার একদমই ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলেও উঠে চলে যায়। শিয়ান দেখে ওর ভাতিজি যেখানে বসেছিল ওখানে নেই, তাই যখন সমস্ত কিছু শেষ হয়ে যায় তখন ও জাংশিকে ডেকে পাঠায় আর বলে তোমার যে জুনিয়রটা ওখানে বসেছিল সে কোথায় গিয়েছে। জাংশি ভাবতে লাগে ও আবার আমার জুনিয়রের প্রতি এত ইন্টারেস্টেড কখন হলো। তখন শিয়ান ওকে বলে ওকে কল করো। জাংশি চিনকে কল করে আর বলে তুমি এখন কোথায় আছো। চিন তখন বলে আমি এখন লাউঞ্জে আছি, কিন্তু জাংশি ইচ্ছা করেই বলে ও তুমি অনেক অসুস্থ, তুমি বাড়িতে চলে গিয়েছো, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। এদিকে চিন ভাবতে লাগে জাংশির আবার কি হলো, এভাবে আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এভাবে এসব কথা কেন বলছে, আমি তখন লাউঞ্জে। কিন্তু জাংশি বলে যে ও তো বাড়িতে চলে গিয়েছে, কিন্তু কেন আমার জুনিয়রের কাছে আপনার কি দরকার। এরপরে আমরা দেখতে পাই প্রফেসর উকে। চিন যখন একটা কফি নিতে পারছিল না তখন প্রফেসর উ ওকে কফি নিতে সাহায্য করে। চিন তো প্রফেসর উকে দেখে প্রথম দেখাই পছন্দ করে ফেলে। যখন সবকিছু শেষ হয়ে যায় ওরা চলে আসছিল, তখন প্রফেসর উ এর সঙ্গে দেখা হয়ে যায় জাংশির। ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছিল। এদিকে শিয়ান ওর ভাতিজিকে ধরে ফেলে আর বলে যখন কনফারেন্স হচ্ছিল তুই তখন কোথায় ছিলিস, আর বলে কাজের বেলা একদমই ফাঁকি না দিতে। ঠিক তখনই ওদের দুজনকেই পিছন থেকে দেখে ফেলে জাংশি। জাংশি এত ইন্টিমেট অবস্থায় দেখে বলে যে আমার জুনিয়র কিভাবে ওরা তো কাছাকাছি চলে গেল। এদিকে চিন জাংশিকে দেখতে পেয়ে বলে যে আমার সিনিয়রের সামনে যদি আমার পরিচয় রিভিল করতে না চাও তবে আমাকে ছেড়ে দাও। এটা বলেই ও দৌড়ে পালায়। জাংশির অনেক মন খারাপ হয়ে যায়, তাই ও আনমনে হাঁটতে লাগে, কিন্তু ওকে ফলো করতে করতে ওর পিছু পিছু শিয়ানও হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে জাংশি দেখে সামনে যাওয়ার আর কোনো পথ নেই। শিয়ান তখন ওকে বলে এখানে কোথায় যাচ্ছিলে। জাংশি বলে আমি তো এমনি একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন শিয়ান ওর হাত ধরে টেনে নিয়ে যায় এবং ওকে গাড়িতে নিয়ে বসায়। এদিকে চিন আবারও সুযোগ বুঝে প্রফেসরের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু বেশি একটা কথা বলার আগে প্রফেসর গাড়িতে করে এখান থেকে চলে যায়। এদিকে জাংশিকে নিয়ে বাড়িতে ফিরতে লাগে। জাংশি গাড়িতে আজকে আবার ঘুমিয়ে পড়ে, তাই শিয়ান ওকে একটা হাত দিয়ে ধরে রাখে যাতেও কোনোভাবে পড়ে না যায়, কিন্তু জাংশি এটা দেখে ফেলে। তারপরে জাংশির তো অনেক খুশি লাগে, ও বাড়িতে এসে হ্যাপি ছিল, কিন্তু পরে আবার ওর জুনিয়র সিনের কথা ভেবে অবাক হয়ে যায় যে তাহলে শিয়ান তো বদ, একবার ওর সঙ্গে আর একবার আমার সঙ্গে। এদিকে আমরা গুয়ানজি আর শানশানকে দেখতে পাই। ওরা দুজন এক জায়গায় ছিল, কিন্তু ওদের দুজনের ভিতরে কোনো কমিটমেন্ট ছিল না। ওরা একসঙ্গে রাত কাটালেও ওদের ভিতরে কোনো প্রেম কিন্তু ছিল না। পরের দিন অফিসে জাংশিকে ওর কলিগরা বারবার ডাকতে লাগে, কিন্তু জাংশি শুনতে পায় না। তখন ইউলিন ওকে ধাক্কা দিলে ও বলে কি হয়েছে।
ও কারোর কথাই শুনতে পাচ্ছিল না, কারণ ওর কানে ইয়ারফোন ছিল। এটা দেখেই অবাক হয়ে যায় চিন আর বলে যে তাহলে সেদিন আমি যখন বারবার ডাকছিলাম সেদিনও হয়তো তার কানে ইয়ারফোন ছিল, কিন্তু আমি ভুল বুঝেছিলাম আমার সিনিয়রকে, আর ভুল বুঝে আমি তোমার চাচুর কাছে কমপ্লেনও করে দিয়েছিলাম, আর তার জন্যই তো চাচু বারবার ওকে রিজেক্ট করে দিচ্ছিল। তাই ও বাড়িতে এসে এবার শিয়ানকে সবটা বলে আর বলে সেদিন আসলে ওর কানে ইয়ারফোন ছিল, তার জন্য আমি আমার সিনিয়রকে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমাকে ইচ্ছে করে ইগনোর করছে। তাহলে চাচু তুমি আমার হয়ে একটু সরি বলে দেবে আমার সিনিয়রকে? তখন ওর চাচু বলে ভুল করেছিস তুই, আমি কেন সরি বলবো, তুই যে সরি বল। ও ভাবতে লাগে আমি কিভাবে সরি বলবো। জাংশি শিয়ানকে বলে যে ফেসবুকে ওর অ্যাকাউন্টে অ্যাড করে নিতে, মানে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। ঠিক তখনই ও দেখতে পায় যে SY লাকি নামের একটা আইডি থেকে ওকে অ্যাকসেপ্ট করা হয়েছে। ও তখন দেখতে লাগে ঘেটে ঘেটে, ও ভাবে এটাই শিয়ান, কারণ SY লেখা ছিল। তাই ও ওই আইডিটাই মেসেজ দেয় আর বলে আগামীকাল কনসার্টে আমি তোমাকে ইনভাইট করছি। পরের দিন ও যখন কনসার্টের সামনে একা একা দাঁড়িয়েছিল ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ায় চিন আর বলে যে তুমি আমাকে গতকাল ইনভাইট করেছিলে, তার জন্যই তো আমি দ্রুত চলে এলাম। জাংশি এবার ভাবাচেকা খেয়ে যায়। ও ভেবেছিল SY লাকি হলো শিয়ানের অ্যাকাউন্ট, ও বুঝতে পারেনি এটা চিনলে অর্থাৎ সুইয়ের অ্যাকাউন্ট। এরপরে ওরা সবাই ওই কনসার্টে আসে। ওই কনসার্টে কিন্তু এসেছিল শিয়ান নিজেও, কারণ এখানে যে গায়িকা ছিল সে গায়িকা আর কেউই নয় বরং শিয়ানের বড় বোন ছিল এবং চিনের মা ছিল, আর তাই ওরা সবাই এখানে এসেছিল। যখন গান শুনে ওরা বাইরে আসে তখন দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে শিয়ান জাংশিকে। জাংশিকে দেখে ওর সামনে এসে গাড়ি থামায়। জাংশিকে এক প্রকার ওর গাড়িতে নিতে যাচ্ছিল, কিন্তু তার আগে জাংশি অভিনয় করতে লাগে যে ও পায়ে অনেক ব্যথা পেয়েছে। তারপরে ও আরও অভিনয় করতে লাগে ও পায়ে এত ব্যথা পেয়েছে যে ও নামতেই পারছে না। তাই জাংশিকে সোজা হাসপাতালে নিয়ে আসে শিয়ান, এবং জাংশি তো শিয়ানের কোলে উঠতে চাইছিল। তো আর কি করবে, শিয়ান ওকে কোলে করেই নামাতে লাগে এবং একদম হাসপাতালের ভিতর পর্যন্ত নিয়ে যেতে লাগে। ইচ্ছে করে এসব করছিল জাংশি। এরপরে জাংশির জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে শিয়ান, কারণ শিয়ান বুঝতে পেরেছিল জাংশি এতটাই গায়ে পড়া যে ওকে হাসপাতালের ভিতর থেকে গাড়িতে কোলে করে নিয়ে আসতে হবে। কিন্তু জাংশি এখনো তো ওর কোলে উঠতেই চায়। জাংশি বলে আমার পায়ে এত ব্যথা যে আমি হুইল চেয়ার থেকে গাড়িতে অবধি উঠতে পারছি না, আমাকে প্লিজ তুলে নাও। ঠিক তখনই ওর সামনে দিয়ে একটা বিড়াল চলে যায়। ও দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগে, আর ওর এই দৌড়ানো দেখেই ওর পায়ের দিকে তাকিয়ে থাকে শিয়ান আর বলে তোমার পা ঠিক হয়ে গেছে। এবার লজ্জা পেয়ে যায় জাংশি আর দ্রুত করে ও একা একাই গাড়িতে গিয়ে বসে। এরপরে সারা রাস্তা জাংশি আর কোনো কথা বলে না। এরপরে আমরা ওদের ওই বড় বোন এবং চিনের মাকে দেখতে পাই। তো এদের ভিতরের সম্পর্কটা খুবই ভালো ছিল, প্রথমে বোঝা না গেলেও পরে বোঝা যায়। বাড়িতে এসে শিয়ানকে আবারও টেক্সট দিতে লাগে জাংশি, আর এবার শিয়ান ওর অ্যাকাউন্ট থেকে জাংশিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তাই তো জাংশি অনেক খুশি হয়ে যায়। জাংশি ওকে বলে আপনাকে আমি ডিনারে ইনভাইট করতে চাই, আপনি কি আসবেন? শিয়ান রাজি হয়ে যায় আর বলে ওকে রেড ড্রেস পরে আসতে। তাই জাংশি একটা লাল জামা কিনতে আসে। ও যখন একটি দোকানে এসেছিল তখন ও দূর থেকে ওর এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়, যার সাথে সেই মেয়েটিও ছিল। জাংশি দূর থেকে মেয়েটিকে দেখে আর ও ভাবে এই মেয়েটি তো শিয়ানের ভাতিজি। এজন্য এই মেয়েটির প্রতি জাংশির মনে মনে আলাদা একটা আগ্রহও আছে, কিন্তু মনে মনে ওকে আবার অনেক ঘৃণা করে। ও যে জামাটি পরেছিল ওই মেয়েটিও সেম জামা পরেছিল, কিন্তু জাংশিকে দেখে ওর এক্স বয়ফ্রেন্ড ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এছাড়াও ওখানকার একজন মহিলা জাংশিকে বলে আপনাকে এই ড্রেসটাতে অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু ওর এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে একদমই ভালো লাগছিল না। তাই ওরা দুজন পাল্লা করে ড্রেস পরতে লাগে, আর পরতে জাংশিকেই বেশি সুন্দর লাগছিল, আর ওর বয়ফ্রেন্ড এই দুইজনের মাঝখানে পড়ে হা হয়ে বসে থাকে। এরপরে ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে বলে আমার এতগুলো জামা পছন্দ হয়েছে, আমাকে কিনে দাও। মূলত মেয়েটা জাংশিকেই দেখাতে চাইছিল যে ওর বয়ফ্রেন্ড ওকে কত কেয়ার করে। তো ওর বয়ফ্রেন্ড যখন ওকে জামাগুলো কিনে দিতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে চিন চলে আসে, আর চিন এসে জাংশিকে আপু বলে ডাক দেয়। জাংশি কিন্তু আবার অবাক হয়ে গিয়েছিল। চিন বলে আপু তোমার যতগুলো জামা পছন্দ হয়েছে আমি কিনে দিচ্ছি, কারণ আমার আঙ্কেলের কাছ থেকে আমি আজকে কার্ডটা নিয়ে এসেছি। জাংশি বলে তুমি কেন কিনে দিচ্ছ? তখন চিন বলে যে আমি তো একটা আগেই ভুল করেছি তার জন্য। তখন জাংশি বলে কি ভুল? কিন্তু চিন তো ওই ভুলের কথা বলে না যে ও আঙ্কেলের কাছে নালিশ করেছিল। এদিকে এই মেয়েটি তোতামুখ ভোতা হয়ে যায়। ওরা দুজন ওকে টিস করে এখান থেকে জামা কিনে চলে আসে। যাই হোক সেই শিয়ানের টাকাই কিন্তু জামাটা কেনা হয়ে গেল জাংশির। জামা কিনে যখন ও বাড়ির ভিতরে ঢুকছিল তখন ও বাড়ির সামনে শিয়ানকে দেখতে পায়। শিয়ান বলে তুমি না আমাকে ইনভাইট করেছিলে, তো চলো এখন এই মুহূর্তেই। জাংশি বলে কিন্তু আমাকে রেডি হতে হবে। শিয়ান বলে তোমাকে এই ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছে, আর রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে ওকে নিয়ে একটা জায়গায় চলে আসে। শিয়ান বলে এখানে আজকে আমার পরিবারের কিছু বয়োজ্যেষ্ঠ লোক আসবে, আর তাদের সঙ্গে আমার ডিনার আছে।
জাংশি মনে মনে ভাবে যে আমি তো এভাবে ডিনার করতে চাইনি, আমি ভেবেছিলাম কোনো ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে তোমার সঙ্গে আলাদা করে ডিনার করতে। তখন জাংশির কানে কানে এসে শিয়ান বলে, এখানে ডিনার শেষে তুমি চাইলে আমাকে আবারও ডিনারে ইনভাইট করতে পারো কিন্তু। এরপরে ও জাংশিকে সান্ত্বনা দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। সবাই জাংশিকে দেখে ওর গার্লফ্রেন্ড ভাবে, আর সবাই বলাবলি করতে লাগে শিয়ানের তো আগে একটা সেলিব্রিটি গার্লফ্রেন্ড ছিল এবং শিয়ানকে আবারও কোনো সেলিব্রিটির সঙ্গে প্রেম করছে কারণ মেয়েটি অনেক সুন্দর। এদিকে আমরা জাংশির এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই। ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে বলতে লাগে, তুমি কেন জামাগুলো আমাকে কিনে দিলে না? জাংশির সামনে আমি অপমানিত হয়ে গেলাম। তখন ওর বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে বলতে লাগে, তোমার চাচু তো অনেক বড় লোক, তুমি যখন তোমার চাচুর সঙ্গে সেটেলড হবে তখন আমি তোমাকে অনেকগুলো জামা কিনে দিব। এদিকে জাংশির খুব মন খারাপ ছিল কারণ ও আজকের ঘটনাগুলো ভাবছিল। ঠিক তখনই ওর এক্স বয়ফ্রেন্ড ওকে একটা মেসেজ দেয় আর বলে, তুমি এখন কি করছো? আজকের ঘটনার জন্য আমি দুঃখিত, আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারি? কিন্তু জাংশি তো ওর আগের বয়ফ্রেন্ডকে আর একদমই পাত্তা দেয় না কারণ ওর পাশেই বসে আছে একজন হ্যান্ডসাম ব্রিজ সিইও। তাহলে কেন ও ওর আগের বয়ফ্রেন্ডকে আর পাত্তা দিবে? আর এখানেই শেষ করছি এই ড্রামার প্রথম পর্বের গল্প। তো এখানে আপনার নায়ক নায়িকার ক্যারেক্টার কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে মূলত নায়িকা যে ছিল সে কিন্তু অনেক গায়ে পড়া ছিল এবং বিভিন্নভাবে সিডিউস করতে লাগে সিইওকে। তো এদের এই কেমিস্ট্রি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।